সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আপনাদের সঙ্গে আছি। আজ আবার নির্ধারিত বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত ও নির্বাচনের চ্যালেঞ্জ, এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন জেসমিন টুলি, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়, আছেন জাহিদ হোসেন, আমাদের এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক। স্বাগত আপনাদের তিনজনকে এই আয়োজনে। আপনারা জানেন প্রায় 2.5 মাস পর নতুন নির্বাচন কমিশন আসলে গঠন হয়েছে এবং গত রবিবার তাদের শপথ গ্রহণ হয়েছে। অর্থাৎ এই সময় 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের কথা যদি বলি, সেখানে সবথেকে বড় নজর কিন্তু এদিকেই ছিল। নির্বাচনকে ঘিরে আসলে কথা বলার কথা, নির্বাচন কমিশনকে ঘিরে কথা বলার কথা, তাদের চ্যালেঞ্জ কতটুকু হবে, কতটুকু সময়ের পর আমরা নির্বাচন পেতে যাচ্ছি। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি একটু ভিন্ন দিকে মোড় নিয়ে গেল। সারাদিন আমরা উত্তাল ঢাকা দেখেছি। বিগত কয়েকদিনের পরিস্থিতির কথা যদি বলি, সুপার সানডে থেকে শুরু করে মেগা মানডে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। কেন হঠাৎ পরিস্থিতি এভাবে বদলে গেল? কেউ কেউ এর পেছনে কিন্তু ষড়যন্ত্রও খুঁজে পাচ্ছেন। সব কিছু নিয়ে আলোচনা করতে চাই, সেজন্যই এই বিষয়টি আমরা নির্ধারণ করেছি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। রোববারের হামলা মারধরের জবাব দিতে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নেয় মেগা মানডে কর্মসূচি। সকাল 9টা থেকেই লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসে হাজির তারা। রোববার এই কলেজের শিক্ষার্থীরা ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মারধরের শিকার হন, যার নাম ছিল সুপার সানডে। ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। কলেজ দুটির কর্তৃপক্ষের শান্ত থাকার অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করেন 2 সহস্রাধিক শিক্ষার্থী। প্রায় 7 থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর 12টা নাগাদ তারা হাজির হন ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সব নিয়েছে, ডিএমএসটি কিছু করতে হয়নি, ব্যাগ ব্যাগেতে বই খাতা সব ভাই, ওরা পলাইছে, অ্যাট লিস্ট পলাইছে। আমরা একটা দাও দিছি, পলাই গেছে ভাই সব। এরপর টানা 2 ঘন্টা মাহবুবুর রহমান মোল্লা কলেজে চলে হামলা ও ভাঙচুর। আহত হয় কমপক্ষে 10 শিক্ষার্থী। সকাল 11টার পরেই মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে উপর্যুপরি হামলা চালায়, সেই হামলা 2 ঘন্টা ধরেই ব্যাপ্ত ছিল এবং সেই 2 ঘন্টার হামলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে দৃশ্য, সেটি একেবারেই বদলে গিয়েছে এবং এর ভিতরে যে আসবাবপত্র, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং কিছু কিছু আসবাবপত্র এখানকার স্থানীয় খালে ফেলে দেওয়া হয়েছে। আপাতত মাহবুবুর রহমান মোল্লা কলেজ দৃশ্যতে একটি ধ্বংসাবশেষ। কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই হামলা প্রতিহত করতে গেলে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে 3টার কিছু আগে সেখানে পৌঁছান যৌথ বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয় বিজিবিও। 2 কলেজের শিক্ষার্থীরা ফিরে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। জাহিদ, আপনার প্রতিবেদনটি আসলে দেখছিলাম, সেটার প্রেক্ষাপটে সারাদিন যেহেতু আপনি সংবাদ সংগ্রহ করেছেন, পুরো পরিস্থিতি আপনার রিপোর্টের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করেছেন। এর বাইরের পরিস্থিতি যদি একটু জানতে চাই, আমরা দেখলাম যে শিক্ষকদেরও তাদের সাথে সাপোর্ট করতে, আমরা কিন্তু এটি কখনোই আশা করি না। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চাচ্ছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতাটা দূর হয়ে যাক, ছাত্রছাত্রীরা আবারও পাঠের যে পরিবেশ সেখানে আসলে ফিরে আসুক। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? আজকের হামলার যে প্রেক্ষাপট, সেটি কিন্তু গতকাল সানডে অর্থাৎ সুপার সানডে বলে যারা অভিহিত করছেন সেখানে রচিত হয়েছিল। তো সেখানকার হামলার ঘটনা অবশ্যই আজকের দিনের প্রাসঙ্গিক, আজকের উল্লেখ করা। গতকাল কিন্তু ন্যাশনাল হাসপাতালে ভাঙচুর হয়েছে এবং কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর হয়েছে। তো কালকে সেই হামলার নাম দিয়েছিল শিক্ষার্থীরা সুপার সানডে। তার পাল্টা হামলা দিতেই মূলত আজকের এই একটা মহড়া দেখলাম, অস্ত্রের ঝঞ্ঝানি দেখলাম, সেটির নাম দেওয়া হয়েছে মেগা মানডে। তো সেটির প্রস্তুতি কিন্তু যে হুট করেই হয়েছে তা না। আমি সকাল থেকে সেখানে অবস্থান করছিলাম। সকাল 8টা থেকেই শিক্ষার্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়েই কিন্তু মিছিল দিচ্ছে, বিক্ষোভ করছেন এবং শিক্ষকরা চেষ্টা করছেন মূলত, যদিও শিক্ষকদের মৌখিক যে আশ্বাস যে আমরা কোনো পদক্ষেপ নিব, তোমরা ক্লাসে ফিরে আসো, সেই আশ্বাস মূলত আসলে কেউ আশ্বস্ত হননি। বরং 2 সহস্রাধিক শিক্ষার্থী, আমি যেটা উল্লেখ করেছিলাম প্রতিবেদনে, তারা লাঠিসোঁটা নিয়ে দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছেছেন সেখানে। কোথাও তারা পুলিশি বাধার মুখে পড়েননি, কোথাও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েননি। তারা নির্বিঘ্নে তারা হামলায় অংশ নেওয়ার সুযোগটি পেয়েছেন
এবং যখন তারা হামলা করেছেন সেখানে পাল্টা হামলা যখন শুরু হলো তখন কিন্তু ঘটনা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। যদিও আমরা প্রতিবেদনে রোমহর্ষক দৃশ্যগুলো দেখাতে পারিনি বিভিন্ন নানাবিধ কারণে, সেখানে যে আহত হওয়ার যে পরিমাণ কিংবা ভাঙচুরের যে পরিমাণ সেটি বেশ হৃদয় বিদারক। শিক্ষা প্রতিষ্ঠানে যে কম্পিউটারগুলো, ল্যাবের যে জিনিসপত্রগুলো সেগুলো স্থানীয় খালে ফেলে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এটি মেগা মান্ডের ঘটনা, অর্থাৎ আজকের ঘটনা, যেটি শিক্ষার্থীরা পাল্টা হামলা হিসেবে অভিহিত করছেন। তো উভয় পক্ষের যে হামলা সেটিতে 10 জন শিক্ষার্থীকে আমরা সেই দুপুর পর্যন্ত দেখেছিলাম আহত হতে, তবে সিভিয়ারলি ইনজিউর্ডের সংখ্যাও কিন্তু বেশ এখন বাড়ছে। কাজেই সেটি আরো বেশি হৃদয় বিদারক ঘটনার জন্ম দেয় কিনা সেটি হয়তো বা আমরা যদি চাই না সেটি করার সম্ভাবনা কিন্তু প্রবল। আহতের সংখ্যা কি মানে এই 3টি কলেজ থেকেই হয়েছে বা 2টি কলেজ থেকে হয়েছে নাকি শুধু মোল্লা কলেজ থেকে হয়েছে? আজকে যে আহত হওয়ার সংখ্যা সেটি মূলত বেশিরভাগ সংখ্যাই মূলত মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে, কেননা তারা আজকে হামলার শিকার। তবে গতকাল সুপার সানডে তারা যেটা বলছেন, সেই সুপার সানডেতে তারা আসলে হামলাকারীর ভূমিকায় যখন ছিলেন তখন তারা হামলাই করেছেন। বেশিরভাগ আহত হয়েছিলেন কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। কাজেই উভয় পক্ষের এই সুপার সানডে, মেগা মানডে 2 দিনেই আহত হওয়ার সংখ্যা উভয় কলেজের শিক্ষার্থীদের সঙ্গেই সমান সমান। কিন্তু যে ক্ষতির পরিমাণ যদি উল্লেখ করতে চাই, আজকের দিনের ক্ষতি আমার কাছে মনে হয়েছে দৃশ্যমান, সেটি আর্থিক অঙ্কে বেশ বড় পরিমাণেই মনে হয়েছে এবং সিভিয়ারলি ইনজিউর্ড যে কথা বলছিলাম সেটির পরিমাণটাও বেশ হয়েছে। এর কারণ হিসেবে যদি আপনি জানতে চান তাহলে বলবো যে গতকাল যেমন চেষ্টা ছিল আইন শৃঙ্খলাকারী বাহিনী যেটি আমি এই প্রশ্নটি আসলে করতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যে নীরব দর্শকের ভূমিকার কথাটি আসলে মূলত আমরা বুঝতে পারছিলাম, মানে এটির পেছনে কারণ কি? আপনারা কোনো কিছু কি তাদের জিজ্ঞেস করেছিলেন, তাদের সাথে কথা হয়েছিল, জানতে পেরেছেন যে কেন তারা? আমরা দুপুরে যেমন কথা বলেছি, সন্ধ্যায় কিন্তু তথ্য উপদেষ্টা এই বিষয়ে কথা বলেছেন। আমি দুটাকে এক করেই বলতে চাই। দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যিনি অধ্যক্ষ তিনি বলেছেন তিনি গতকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আসছেন, মৌখিকভাবে, লিখিতভাবে। তবে তিনি সেই কোনো সহযোগিতা পাননি বলে আজকে আমাদের কাছে দাবি করেছেন, বলতে পারেন অভিযোগও করেছেন যে তিনি সাহায্য পাননি। এবং আজ সন্ধ্যায় তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনিও একই দাবি করেছেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কিছুটা অনীহা ছিল এবং তার পিছনে তিনি নানাবিধ কারণ উল্লেখ করেছেন। কাজেই এই যে দায়িত্ব পালনের যে অনীহা, তার কারণেই মূলত সংঘর্ষটা স্বেচ্ছায়, স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে করতে পেরেছেন। আহতের মাত্রা যেমন বেড়েছে, ধ্বংসের তাণ্ডব লীলা আমরা যেটি বলছি সেটিও দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে শিক্ষার্থীরা করেছেন। একটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যেটা আমি ভুলে গিয়েছি। যখন হামলা চলছিল 2 ঘন্টা ধরে, আপনি জানেন যে উক্ত কলেজটি মাহবুবুর মোল্লা কলেজ কিন্তু স্থানীয় মানুষের কাছে আবেগের জায়গা, বিশেষ করে ডেমরা এলাকায়। তো সেই এলাকার স্থানীয় মানুষরাও এক পর্যায়ে বাধ্য হয় এই হামলায় অংশ নিতে, বলতে পারেন হামলা প্রতিহত করতে তাদের ভাষায়। তো কাজেই যখন এই চতুর্মুখী আক্রমণ, একদিকে নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, অপরদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে পাশাপাশি স্থানীয় জনতা, এই 4টি অংশ, 4টি স্টেক হোল্ডার আজ 2টি অংশে বিভক্ত হয়ে মূলত এই হামলা, পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। জাহিদ, অনেক কিছু আপনার কথার মাধ্যমে আসলে আমরা পরিষ্কার হতে পেরেছি। জনাব শামসুজ্জামান দুদী, এই বিষয়টা নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, সরকারের মধ্যে আসলে নানা ধরনের ইন্ধন দেখছেন, নানা ধরনের উস্কানি দেখছেন এবং আমরা স্পষ্ট করেই যখন শিরোনাম বলছিলাম তখনও তথ্য উপদেষ্টার বরাদ্দে বলছিলাম যে বড় পরিকল্পনার অংশ হিসেবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে 5 আগস্ট পরবর্তী এরকম পরিস্থিতি কেন আমাদের আসলে দেখতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। মানে 3 মাসের মধ্যে ছাত্রদের যে মহত্তম ইতিহাস, বিপ্লবী ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, গণতন্ত্র সৃষ্টির ইতিহাস, 3 মাসের মধ্যে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি হবে ছাত্র সমাজ। আমি একসময় তো ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, এরশাদ বিরোধী যে এটা আমাদের সময় থেকে শুরু হয়েছিল। তো এটা আমার কাছে মনে হচ্ছে আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, ষড়যন্ত্র বা উদ্দেশ্যপূর্ণ এইভাবে যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই ঘটনা প্রমাণ করে যে ছাত্রদের মধ্যে রাজনীতি এবং নেতৃত্ব কাজ করছে না। একেবারেই আমাকেও মেরেছে, আমি ওকে মারবো, ব্যাপারটা এইরকম একটা পরিস্থিতি। আমি এতক্ষণ পর্যন্ত রিপোর্টার হিসাবে একেবারে প্রত্যক্ষদর্শী হিসাবে সে যেগুলো দেখে এসে তার বয়ানে যেটা বলল, এটা যেহেতু সে প্রত্যক্ষদর্শী, এর বাইরে তো আর আমার আর কোনো জানার দরকার নাই। এবং সেখানে আমরা কিন্তু শুনছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেমন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তেমনি ওখানকার স্থানীয় মানুষও বিভক্ত হয়েছে 2 পক্ষ নিয়ে।
এটাও আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, এবং এটা ঢাকা শহরের উপরে হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যা অর্জন করেছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের উৎখাতের মধ্য দিয়ে, সেটাকে অনেকটাই কালিমা লেপন করা এই ঘটনার তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যদি সচেতন থাকতাম, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে মোল্লার মানে কলেজের যেটা, সেখানে যে ক্ষতির মুখোমুখি হয়েছে, দু একদিন পরে যখন শিক্ষার্থীরা সেখানে যাবে, শিক্ষার পরিবেশ তো নাই। ঠিক তেমনি আবার অন্য যে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা তারা মুখোমুখি হবে। পুলিশকে অ্যাক্টিভ করা এবং পুলিশের দায়িত্বশীল ভূমিকা পালন করা, এটা কিন্তু সরকারের একটা অংশ। যদি সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে বুঝতে হবে, আমার কাছে মনে হয় যে 17-16 বছরের যে কর্তৃত্ববাদী শাসন বা ফ্যাসিবাদী শাসন, আমরা জানি মানুষের সব কিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। তার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পড়ে, প্রশাসন পড়ে, আর মূল্যবোধ বলে তার কিছু নাই, মানুষের দায়িত্ববোধ বলে না। একটা ছেলে মার খাচ্ছে, আমি যতটুকু শুনতে পেরেছি যে এখানে আল্লাহ না করুক যে পরিবারের সদস্যরা এই পরিস্থিতির মুখে পড়েছে এই নতুন করে, তারা তো প্রত্যাশাই করেনি। যেমন 3 মাস আগে আগস্ট সংগ্রামের সময়, গণঅভ্যুত্থানের সময় এমনিতেই কয়েক হাজার এখনো হাসপাতালে আছে, এখনো পর্যন্ত তারা আহত। সঠিক চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা এখনো পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি আছে। তারপরে এরকম একটি পরিস্থিতি, আর সেখানে যদি আমরা মনে করি হ্যাঁ এই ঘটনার মধ্যে দিয়ে তো যারা সুবিধাবাদী, ষড়যন্ত্রকারী অথবা পতিত সরকারের অনুচর, তারা তো সুযোগ নিতেই পারে, আমি কেন সুযোগ দিব? জি, আপনার কাছে একটি প্রশ্ন রেখে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করবেন, সেই ধরনের কথা শুরু থেকেই বলে এসেছেন। সংস্কার থেকে শুরু করে সব কাজে আপনারা সহযোগিতা করবেন, সেই কথাটা জনগণও সেটি জানে। এবং নির্বাচনের কথা বললেও আপনারা বলেছেন যে আমরা কখনো সরকারের সাথে দ্বিমত পোষণ করছি না সংস্কার ব্যাপারে। আজকে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় বলে তিনি মন্তব্য করেছেন। এই মিত্র আসলে কারা? আমরা জানি এই সরকারকে আপনারা সাপোর্ট করছেন, এই সরকারকে জামাত সাপোর্ট করছে। এই সরকারের মিত্র আসলে কারা? আপনাদের ছাড়া আর মিত্র কারা, কাদেরকে তারা ইঙ্গিত করছে? এই প্রশ্ন উত্তর একটু আপনার কাছে নিব। জেসমিন টুলি, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে নতুন যে নির্বাচন কমিশন, তাদের চ্যালেঞ্জ এমনিতেই অনেক বেশি ছিল। তারপর এই গত দুদিনের ঘটনায় যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু করলো, সেই ট্রেনের আসলে গন্তব্যের পথে কি আরেকটু বাধা পড়লো? আপনার কাছে কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা জানি কোনো অর্জনই ধরে রাখতে পারি না, মানে খুব খুব তাড়াতাড়ি আমাদের অর্জনগুলো নষ্ট হয়ে যায়। এই যে এতগুলো বাচ্চা, এতগুলো ছেলে, এতগুলো মানে সব বয়সের মানুষ জীবন দিচ্ছে। কয়েকদিন আগে মানুষের কাছে সে ছবি এখনও কিন্তু হারায়নি, এখনও চোখের সামনে ভাসছে। সেই দৃশ্যর পুনরাবৃত্তি এত তাড়াতাড়ি আবার কেন ঘটবে, তাও নিজেদের মধ্যে? এই নিজেদের মধ্যে ঘটা, তারপরে সেই সাথে এলাকার মানুষ যোগ দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বিলম্ব করা, এই সব কিছু মিলায় মনে হয় যেন আমরা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে, আমরা অর্জনকে ধরে রাখতে পারবো না, এরকম একটা ভাব। তা এই এখন নির্বাচন কিন্তু নির্বাচন হওয়ার একটা পূর্ব শর্ত থাকে যে দেশের অবস্থা, পরিবেশটা ঠিক হওয়া। তা এখন যেটা আমরা, এটা কিন্তু আজকে বলে না, দেখেন প্রথম আলো, ডেইলি স্টার এসব পত্রিকা গতকাল গেছে, তার আগে গেছে এই যে এইদিকে গেল হলো ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, তিতুমির কলেজ, ঘটনাটা গত রাতে জানি বুটেক্সের হলে কিভাবে আক্রমণ করা, মানে দেখেন একটা না একটা প্রতিদিন কিন্তু আছে ঘটনা। এই ঘটনাগুলো যদি আমার কাছে মনে হচ্ছে এই সরকার মানবিক সরকার, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু জনগণের জানমাল, জনগণের চাহিদা, জনগণের অসুবিধা, এগুলোর দিকেও তো তড়িৎ দেখতে হবে। তা দেশের এরকম সময়ে আসলে কিন্তু আমরা কিন্তু
সেই আগস্টের পর কিন্তু এখনো আমাদের অবস্থা ঠিক হয়নি, অবস্থা কিন্তু সেরকমই কিছুটা রয়ে গেছে। তা আমার মনে হয় এরকম সময় আসলে রাজনৈতিক ঐকমত্যটা খুবই দরকার। সরকার যদি সব রাজনৈতিক দল যারা আছে সব একটা রাজনৈতিক ঐকমত যদি হয়, একটা স্থিতিশীল অবস্থাটা আগে আনা প্রয়োজন। আর ইলেকশন রাজনৈতিক ঐকমত্যের কথা যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো তো সবসময় বলছে, এখন যারা রাজনৈতিক দল আছেন, প্রধান রাজনৈতিক দল যারা আছেন, তারা কিন্তু সরকারকে সহযোগিতার কথাই তারা বলছেন, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে ঐকমত্যে আসলে তারা কোথাও না কোথাও আসলে? তো আমরা তো দেখে পারি এখনো পর্যন্ত দেখছে না যে এই সব ঘটনার জন্য বিভিন্ন দল যারা আছে তাদের সাথে বসা, কথা বলা। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু দিনের শেষে কিন্তু আমরা কিন্তু রাজনীতিবিদদের কাছেই ফিরে যাব, তারাই মূলত দেশ চালাবে। সেজন্য তাদেরও তো অনেক অভিজ্ঞতা, তাদের প্ল্যানিং, তাদের অনেক কিছু থাকে। এই সরকার নতুন এবং সরকারের সব উপদেষ্টারা দু একজন ছাড়া সবই নতুন। আর আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনা যেটা ঘটেছে, আমার কাছে মনে হয়েছে তারা আসলে কিছুটা ভীতি, মানে যে কোনো অ্যাকশন নিতে তারা একটু বিলম্ব করছে। কেন তা জানি না, হয়তো তাদের কনফিডেন্স লেভেল ওই লেভেলে এখনও এসে পৌঁছায়নি, যে মনোবলটা তারা যেটা তাদের হারাইছে সেটা মনোবলটা ওইখানে আনা, ওইখানে আনাটা খুবই জরুরি। তাদের মনোবলটা শক্ত হয়ে তুলে ধরার জন্যে দরকার হলে আলাদা ব্যবস্থা নেওয়ার দরকার, যে তারা জানে। এই যে আগে তো আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা খুব তাড়াতাড়ি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতো। এই যে তারপরে আজকে আরেকটা দেখলাম, এটা ছাড়াও যে কোথা থেকে লোকজন টাকা পাবে বলে লোক আসছে। আরে দেশটা মানে কি, এটা তো বেশি দিন চলা উচিত না। জি জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, একটু তার ফোন নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। হ্যালো, আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হলো যে পুলিশ এবং সেনাবাহিনীর কোনো সদস্যই উক্ত ঘটনাস্থানে ছিল না। এই যে এক দীর্ঘ সময় ধরে এই ঘটনা ঘটে গেল, এর জন্য আমাদের দেশের কোনো পুলিশ যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হলো, তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো? জি ধন্যবাদ, জি ধন্যবাদ। সেই প্রশ্নের উত্তর জেসমিন টুলি আপনার কাছে কি একটু শুনবো, ছোট করে যদি একটু বলেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা আমরা শুনেছিলাম, কিন্তু সেভাবে আসলে আমরা সেটি প্রয়োগ করতে সেভাবে দেখিনি। এরকম পাওয়ার থাকার পরও কেন হচ্ছে তাদেরকে, আপনার কাছে কি মনে হয় যে যেমন আমাদের উপদেষ্টা কিন্তু বলেছেন, জাহিদের থ্রুতেই বলি, সেটি হচ্ছে যে ছাত্রদেরকে মুখোমুখি করতে চায় না, আপনার কি তাই মনে হয়েছে? যে না, আমার কাছে মনে হচ্ছে পুলিশিংটা পুলিশই ভালো বুঝে, যেটা আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, টিচার্সে মুখামুখি করা না করার ব্যাপার না। ব্যাপারটা হলো জীবনের প্রশ্ন, যেখানে দেশের বিশৃঙ্খলার প্রশ্ন, সেখানে তো ঠিক আছে যে মুখামুখি না তাহলে কোন পন্থাতে তাদের থামানো যায়? যদি ছাত্ররা যখনই শুরু করছিল এই জিনিসটা, তারা নিশ্চয় হুট করে 5-6 মিনিটে একবদ্ধ হতে পারেনি। অনেক সময় তারা আলোচনা করেছে, তখন তাদের শিক্ষক, ওখানকার আইন শৃঙ্খলা তারা নিয়ে বসতে পারতো। দরকার হলে যথেষ্ট সময় ছিল, যেমন জাহিদ বলছিলেন যে 8 মাইল তারা হেঁটে গেছেন, লম্বা একটা সময় ছিল। দরকার হলে এর আগে যে ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদের ডাকতে পারতো। এখানে আর্মি ছিল, পুলিশ ছিল, তারপরে অভিভাবকরা ছিল, সবাই মিলে সবারই তো এটা মাথা ব্যথা। কারণ যার ছেলে যাচ্ছে, যে পরিবার যাচ্ছে, সেই এটা ভোগ করবে, সে বুঝবে যে কি কষ্টের ব্যাপার। জি জাহিদ, আপনার কাছে একটু আসি এই বিষয়টি নিয়ে, আপনার কাছে কি মনে হয়েছে? মানে এই সুযোগগুলো তো ছিল, আপনি যেহেতু একেবারে সশরীরে সেখানে থেকে পুরো বিষয়টিকে আসলে দেখেছেন, প্রতিবেদনগুলো করে তৈরি করেছেন, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়িয়েছিল সেটাও একটু জানবো। শেষ পর্যন্ত কোন পরিস্থিতিটা দেখে এসেছিলেন এবং সেই সুযোগটুকু ছিল কিনা নেগোশিয়েট করার মতো? জি, এই সুযোগ তো অবশ্যই ছিল। শুধু যে 2 ঘন্টাব্যাপী হামলা হয়েছে তা কিন্তু না, হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও 2 ঘন্টা ধরেই। বিক্ষোভ করা হচ্ছে কলেজ প্রাঙ্গণে, সেখানেও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি। কাজে সেখানে অবশ্যই পদক্ষেপ নেওয়ার ছিল। সেটি কীভাবে নেওয়া যেতে পারতো সেটি হয়তো বা আইনজ্ঞরা বলতে পারবেন, কিংবা ওই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন। আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, যেটি ম্যাম বলছিলেন যে সকালে আরও একটি ঘটনা ঘটে যায়, আমিও সেটি কভার করেছিলাম, যে টাকার প্রলোভন দেখিয়ে কিছু মানুষকে ঢাকায় আনা হলো। যে সংখ্যাটি 500 বাস, যেটি আমি পুলিশের বরাদ জানতে পেরেছিলাম সকালেই, 500 বাস রাজধানীতে এসেছিল। তো আমি যেখানে গিয়েছিলাম সেখানেও 20টার বেশি বাস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের মতো জায়গায়। তো সেখানেও মানুষকে বিভ্রান্ত করার একটি চেষ্টা যেমন ছিল,
এবং একই সঙ্গে সেখানে ছাত্র সমন্বয়করা মূলত দায়িত্ব নিয়েই মূলত সেখানে কিন্তু সেই সহিংসতা বা সম্ভাব্য সহিংসতা সেটি কিন্তু রোধ করে। তো ম্যাম যেটি বলছিলেন যে আজকের ঘটনায় সেখানে কোনো ভূমিকা রাখতে পারতেন কিনা, সেটির সম্ভাবনা আমিও দেখি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তো আমরা অবশ্যই দেখি, পুলিশের কাজ পুলিশ। অর্থাৎ এখানে শুধু ছাত্র বা এলাকাবাসী ছিল না, এখানে বাইরের যে বিপুল পরিমাণে মানুষকে সমাগম করার যে একটা চেষ্টা সেটিও দেখা গেছে, এবং সেটি খুবই রহস্যজনক। এখন পর্যন্ত সম্ভবত সেটা ফাইন্ড আউট করা সম্ভব হয়নি যে কেন এত মানুষকে ঢাকায় আসলে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। সেটি সম্ভব হয়নি, বরং গ্রামের সহজ সরল মানুষকে আমরা দেখেছি, তারা কেউ জানে না এবং তারা হচ্ছে যে 1000 টাকার বিনিময়ে আজকে এসেছে, বাকি 1 লাখ টাকা তারা পরে পাবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে আসা হয়েছে। এবং তারা হয়তো বা শহরে প্রথমবার আজকে আসলো, তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। যারা ভুল বুঝিয়েছে সেই কথিত ভুল বোঝানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হওয়ার চেষ্টা দেখেছি সকালবেলা। সেটি হয়তো বা তারাই গবেষণা করে দেখবেন যে আসলে কি কারণে কি উদ্দেশ্যে আজকে ঢাকায় এতগুলো ইভেন্টে এতগুলো মানুষের সমাগম করার উদ্দেশ্য ছিল। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে শুরু করতে চাই এই অংশ। স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি বলবেন, আপনার প্রশ্ন করবেন। আপনাদের আজকে ওখানে একজন রাজনীতিবিদ আছেন যিনি ছাত্র জীবনে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং দেখেছেন। তার কাছে আমার প্রশ্ন যে আমরা ছাত্র আন্দোলন অনেক দেখেছি, কিন্তু গণমাধ্যমের বদৌলতে আমরা দেখতে পেলাম এই ছাত্র আন্দোলন করতে গিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লুটপাটের মতন ঘটনা কখনো দেখিনি। আমি যদি ভুল বলে না থাকি, গণমাধ্যমে আমরা দেখেছি উল্লাস। এটাকে বন্ধ করার জন্য রাজনীতিবিদদের কি কোনো দায়িত্ব নেই? সরকারের একার দায়িত্ব? আর সেক্ষেত্রে আমি বলতে চাই পুলিশের দায়িত্ব পালনে অনীহা একজন অতিথি বলছিলেন। পুলিশের আমি একটু শেষ করি, পুলিশের দায়িত্ব পালনে অনীহা কেন এবং এই আন্দোলন সংগ্রাম আমাদের জন্য কি বার্তা দেয়, দেশের জন্য কি বার্তা দেয়? আপনার প্রশ্নটি পেয়েছে, থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব শামসুজ্জামান দুদু, এই প্রশ্ন দিয়ে একটু শুরু করি। অনেকে বলছে যে লুটপাটটি হয়েছে সে চিত্র আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রতিবেদনে, অনেকে গণভবনের লুটপাটের সাথে তুলনা করছে। শিক্ষাঙ্গনে কেন এইভাবে লুটপাট করা হবে? না, খসরু সাহেবকে আমি ধন্যবাদ দিই, ওনার প্রশ্নের মধ্যে উত্তরটাও আছে। এটা উনি ছাত্র আন্দোলন বলছেন, এটা আমার কাছে ঠিক আন্দোলন মনে হচ্ছে না। এটা একটা মারামারি আন্দোলন না। আন্দোলনের একটা লক্ষ্য থাকে, যেটা আমরা গত 3 মাস আগেই দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, গতকাল থেকে এটা যেটা আমি ধরে নিই, এই যে সাম্প্রতিক যেটা আমরা সামনে নিলাম 3টা কলেজের লুটপাট করবে, প্রতিপক্ষ বন্ধুদের ভাই তার মাথা ফাটিয়ে কেন মৃত্যুর দিকে ঠেলে দিবে, কম্পিউটারগুলো নদীতে ফেলবে, এটা তো ছাত্রদের কাজ আমার মনে হয় না। এক একটা থাপ্পড় মারছে, 2-একটা লাঠি দিয়ে মারছে, এটা তাও 10-20 জনের, সেটাকে মারামারি বলা যায়। এটা একেবারে সুসংগঠিত হয়ে এমনভাবে, সেখানে আবার স্থানীয় লোকজনও অংশগ্রহণ করছে। আমার কাছে যেটা মনের প্রশ্ন আরও এর সঙ্গে যুক্ত করে দিয়েছে যে শুধু সরকারের একার দায়িত্ব কিনা, এবং আর রাজনৈতিক দলগুলো বা অন্যদের এখানে কি তারা তাদের ভূমিকাটা আরো স্পষ্ট হওয়া দরকার। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, সরকারের চেয়ারে যারা বসে আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আপাও বলেছে আরো নিবিড়ভাবে এই সম্পর্কগুলো হতে পারত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলো সরকার এখানে যে স্টেক হোল্ডারগুলো, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো, সমন্বয়করা যারা কয়দিন আগেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে পারত, যারা সরাসরি সরকারের সঙ্গে কিন্তু এখনো সম্পৃক্ত, যাদের আহ্বানে হাজার হাজার ছাত্র রাস্তায় নামছিল একটা আদর্শের লক্ষ্যে, তাদের সঙ্গেও কিন্তু আমি দেখলাম না যে রিপোর্টার ভাইটা আসলো সে এটা উল্লেখ করতে পারলো না যে সেখানে সমন্বয়করা ওখানে গেছে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে গেছে। অর্থাৎ এক ধরনের বিচ্ছিন্নতা আছে। 2 নম্বর হচ্ছে যেটা আইন শৃঙ্খলা বাহিনী, এর আগে ওয়াব সাহেব একটা প্রশ্ন করলো যে পুলিশ কি করছিল, সেনাবাহিনী কি করছিল, বিজেপি কি করছিল, এমনকি আনসার বাহিনী। আমরা জানি যে তাৎক্ষণিক একটা ভূমিকা থাকে আর পরিকল্পিত, অর্থাৎ গত একটা সময় হয়ে গেছে, তার আগে তিতুমির হয়েছে, তার আগে ঢাকা কলেজ, সিটি কলেজের মধ্যে ছাত্রদের ভিতরে এক ধরনের অস্থিরতা চলছে, এটা আমি ধরে নিতে পারি, ছোট হোক বড় হোক হচ্ছে। তাহলে আমাদের যারা মুরব্বীরা আছে, দায়িত্বশীল ভূমিকায় যারা আছে, তাদের ভূমিকাটা কি হবে সেখানে? শিক্ষকরা, আমরা ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের
পরিস্থিতি হঠাৎ করে তৈরি হলে সেখানে ছাত্র শিক্ষক রাজনীতি ছাত্র সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে এটা হস্তক্ষেপ করতো, এটা যাতে না বাড়ে। হতে পারে, কিন্তু এটা যেভাবে হচ্ছে এটা সব কিছুকে নাড়া দিয়ে দিচ্ছে। তো সঙ্গে অন্য কোনো শক্তির এখানে ইন্ধন আছে কিনা এই প্রশ্ন উঠছে। তাহলে পরে আমাদের এখন এটা বন্ধ করতে হলে কি করার দরকার? সমন্বিত একটি প্রচেষ্টা, সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সকল পেশাজীবী। এখানে লক্ষণীয় কিন্তু যে শ্রমিক সংগঠন যেমন আন্দোলন করে, শ্রমিক সংগঠন কিন্তু ছাত্রদের খুব কাছাকাছি হয়, পেশাজীবীরা খুব কাছাকাছি হয়। আমার এইটা যদি ধরে নিতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাদের কাছে আমরা প্রত্যাশা করছি যারা হস্তক্ষেপ করবে তারা সময় মতো তারা করতে পারেনি, তাদেরকেও আমাকে ইনভলভ করতে হবে, দূরে সরা না। এখানে যদি একটু বলি, আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন ছিল, কিন্তু বিষয়টি কি আসলে এমন হয়েছে যে তারা ছাত্রদের মুখোমুখি আর হতে চায়নি? অতীতের অভিজ্ঞতায় পুলিশদের সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে, বিষয়টি কি এরকম? না, আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না, অতীতে কিছু ঘটনা আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এটাও বুঝতে হবে তারা সেই সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন পতিত সরকারের পক্ষ নিয়ে। এটা তাদের উপরে যে হামলাটা হয়েছে বা তাদের উপরে যে নির্যাতনটা হয়েছে, তারা তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেনি, যারা আন্দোলনেরকারী তাদের উপর আক্রমণটা করছে। সেটা তো এখন আন্দোলনকারী সরকার তাদের সেটা বিবেচনা করছে। এখন তো আর অভিমান করে বা আবেগ নিয়ে বসে থাকার কোনো কারণ নেই, তাদের একটা দায়িত্ব আছে, ছাত্রদের আছে, শিক্ষকের আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই মিলে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। আমরা বিশেষ করে এখন ছাত্রদের সব থেকে শক্তিশালী যে মাধ্যমগুলো জানি, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের আমরা জানি, নাগরিক কমিটির কথা আমরা জানি, তাদের ভূমিকাটা এখানে কতটুকু প্রয়োজন ছিল বলে আপনার কাছে মনে হয়? একেবারে ছোট করে যদি জানতে চাই। প্রয়োজন অবশ্যই আছে, তারা তাৎক্ষণিকভাবে ছাত্রদের মধ্যে যেতে পারতো, অন্য ছাত্র সংগঠনগুলোকে নিয়ে গিয়ে দাঁড়াতে পারতো, নাগরিক কমিটি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে পারতো, সরকারের সঙ্গে কথা বলতে পারতো। কেউ এই যদি কথা না বলে বা মানে উদ্যোগী না হয়, তো এটা আমার কাছে মনে হয় যে ঠিক হচ্ছে না। জি, ধন্যবাদ। জেসমিন টুলি, যেমনটি আসলে আমরা শুনছিলাম, এটা নিয়ে আসলে ব্যাপক কথা বলার বা চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে আছে। আমার সন্তান কি করছে, পড়াশোনা যে বিষয়টি আমি বলছিলাম শুরুতেও, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, সেখান থেকে আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি খুবই ভয়ঙ্কর। আপনার কাছে কি মনে হয়, অভিভাবকরা কি হাল ছেড়ে দিচ্ছেন তাদের ছেলে মেয়েদের উপর? আমি হাল ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে বলবো না, আসলে আমি যেটা করছে যে আমাদের প্রত্যেকটা যে নাগরিক হিসেবে একটা দায়িত্ব থাকে, আমরা মনে হয় ওই দায়িত্ব থেকে পিছায় যাচ্ছি। একটা মানে কলেজে যখন এতগুলো ছেলে একসাথে হচ্ছে, অভিভাবকরা জানে না, শিক্ষকরা জানে না, এটা তো আগাম তো তাদের কাছে খবর ছিল যে আমার ছেলেটা আজকে আছে, এবং বড় বড় লাঠিসোঁটা নিয়ে তারা বেসছে, প্ল্যান করেই তারা এসেছে যে আমরা আজকে একটা অরাজকতা সৃষ্টি করব, ভেঙে দেব। তো অভিভাবকদের তো অবশ্যই আগানো দরকার। আমরা আন্দোলনে দেখেছি যে অভিভাবকরা কিন্তু নেমে এসেছিল। এটা তাহলে আন্দোলনে যদি অভিভাবক নেমে আসতে পারে, তাহলে ছেলে মেয়েদের ঠিক পথে চালানোর জন্য তো তারা, শিক্ষকরা, সবার তো আগানো উচিত। এবং আমরা যদি সবাই শুধু ভাবি যে না সব পুলিশ করবে বা সরকার করবে, এটা কথা ভাবাটা কিন্তু ঠিক না। সরকারের দায়িত্বর সাথে সাথে যে নাগরিক হিসাবে আমাদের সবার দায়িত্ব থাকে, যে সরকারি সবসময় করবে, যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতির নেতাদের দায়িত্ব থাকে, ছাত্র নেতা আছে, ছাত্র প্রত্যেকের দায়িত্ব আছে। এই যে আমরা বলি যে আগে সরকার এই করেছে ওই করেছে, এই সরকার ওই করাতে তো আমরা হয় নীরবে থেকেছি, না হয় তাদের সহযোগিতা করেছে, যে আমরা দেখেও না দেখার ভান করেছি অনেক কিছু, আবার অনেক সময় আমরা তাদের সহযোগী হিসাবে কাজ করেছি। তা এটা তো এটারই পুনরাবৃত্তি ঘটছে, যে আমরা দেখেও না দেখার ভান করছি। কেন 2 ঘন্টা, যে রিপোর্টার বলে গেল যে 2 ঘন্টা ধরে তার প্রিপারেশন এসে তারা কত 7-8 কিলো তারা আর একটা দূরে জায়গায় গেছে, তো এটা তো 1টা 2টা 10টা ছেলে না। তা এই যে যাচ্ছে, সামনে আইন শৃঙ্খলা বাহিনী আছে, শিক্ষকরা আছে, তারা খবর পাচ্ছে না, তারা দেখছে না যে আমাদের থামাতে হবে। অর্থাৎ দায়িত্বে যে দায়িত্বশীল জায়গাটা সবার ছিল, সেখানে
অবহেলা তো ছিলই, সেই সাথে আমরা আন্দোলনের স্পিরিট কি খুব দ্রুতই আসলে কমে যেতে দেখলাম কিনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিটটি সেটিও আসলে কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে না? হ্যাঁ, আমাদের অর্জনগুলো হারাবে তো, অবশ্যই হারাবে। জি জনাব শামসুজ্জামান দুদী, একটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম আমি প্রথম অংশে, সেটির উত্তর এখনো নিতে পাই নাই। সেটি হচ্ছে যে অনেক মিত্রই আজ হঠকারী ভূমিকায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম। আপনি মানে আপনার কাছে আমি ব্যাখ্যা সহ সেটি তখন বলছিলাম, এই হঠকারী ভূমিকা আসলে কোন মিত্ররা নিচ্ছে? মাহফুজ আলমের অ্যাবস্ট্রাক্ট কবিতার লাইন উচ্চারণ করা ঠিক হয় নাই। বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ, তার কাছে মানুষ বিতর্ক না সমাধান প্রত্যাশা করবে। মাহফুজ আলম যে জায়গায় বসে আছেন সেই জায়গার ঠাট্টার জায়গা না। দোষারোপের আগে তাকে উল্লেখ করতে হবে সমাধানের জায়গাটা কি। জি 3 মাসের মধ্যে তারা এসেছেন, জিনিসপত্রের দাম কমে নাই, এটা দায়িত্ব নিতে হবে। আজকে ঘরে ঘরে মারামারি না হলেও শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি ছড়িয়ে যাচ্ছে। মিত্রদের দায়িত্ব না যে পুলিশি ভূমিকা পালন করা। আমাদের সুসংগঠিত শক্তিকে তিনি ধারণ করার ক্ষমতা রাখেন কিনা, যদি না রাখেন তাহলে তিনি নিজেই বিতর্কিত অবস্থায় ওখানে আছেন বলে আমার কাছে মনে হয়। নির্বাচন কমিশন গঠন আমরা স্পষ্ট করে বলেছি যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারকে কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রেক্ষাপট তৈরি করা, না হলে সংকট বাড়তে থাকবে। এই সরকারের আজকে প্রমাণ হয়েছে, সেখানে এত বড় ঘটনার পর একজন উপদেষ্টা সেখানে যাননি, একজন সমন্বয়কও সেখানে যাননি। তারা যদি আবার রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে, তাদের আন্তরিকতা তাদের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে, তাহলে এটা সম্পর্ক আরো বেশি ফারাক হবে, এটা ঠিক হবে না। জি ধন্যবাদ। জেসমিন টুলি, শেষ অংশে আছি, একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে বিগত নির্বাচন কমিশন নিয়ে আমরা জানি জনগণের মধ্যে যে হতাশা, যে ক্ষোভ, বিশেষ করে দলীয় কমিশন হিসেবে কাজ করার যে অভিজ্ঞতা আসলে আমরা দেখেছি। বাংলাদেশের মানুষের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে আমরা আসলে নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে আমরা ভোটের অধিকার সেটি ফিরে পেতে চাই, গণতান্ত্রিক যে অধিকার সেটি ফিরে পেতে চাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও নানাভাবে এখন কিছুটা প্রভাবিত হতে আমরা দেখছি, তার নানা অংশের মাধ্যমে, নানান দলের মাধ্যমে প্রভাবিত হওয়ার অনেক কিছুই আমরা আসলে দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন যেটি তৈরি হলো সেটিকে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে পারবে? আসলে নির্বাচনটা ডিপেন্ড করবে যে কোন সময়ে হচ্ছে। এটা কিন্তু সময়ের সাথে সাথে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। মনে করেন এটা নির্বাচন যদি 2 মাস পর হয় এক ধরনের চিত্র আমরা পাবো, 6 মাস পর হলে আর এক ধরনের চিত্র পাবো, 1 বছর পর হলে আর এক ধরনের চিত্র পাবো। মানে আর নিরপেক্ষ তো এখন নতুন কমিশন গঠন হয়েছে, এই সরকার যাদের যোগ্য মনে করেছে সেইভাবে কমিশন করেছে। আসলে কমিশন গঠন হওয়ার পর তো মন্তব্য করা যায় না ঠিক যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। নির্বাচনটা কেমন হবে ডিপেন্ড করবে ওই সময়ে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আসলে নির্বাচন এমন একটা জিনিস যে একতরফা নির্বাচন কোনোদিনই ভালো ফল দেয়নি এ পর্যন্ত, আমাদের কোনোদিনই না। যখনই কোনো একতরফা নির্বাচন সেটা সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করছে, নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, কতটা অংশগ্রহণমূলক হচ্ছে, এরপর ডিপেন্ড করবে নির্বাচনটা কেমন হবে। আর ইলেকশন কমিশনের কথা যদি বলি, ইলেকশন কমিশন ইলেকশন করার পর তাকে বিচার করা যায় হ্যাঁ সে আসলে ঠিক কাজটা করলো কি না। তার আগে তো বলা যায় না যে ওনারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটা আগে বলা কারোর পক্ষে সম্ভব না। তা আমার এই মনে হচ্ছে যে ওনাদের কাছে বিশাল একটা দায়িত্ব, যেটা একদিক থেকে সহজ, একটা সহজ আছে যে ওনারা একটা নির্দলীয় সরকার পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকার কথা না, সব দল তাদের কাছে সমান হওয়ার কথা। এই একটা ওনাদের প্লাস পয়েন্ট আছে। কিন্তু আবার আরেকটা মাইনাস পয়েন্ট যেটা আছে, যেটা যেভাবে দেশের অবস্থাটা যাচ্ছে, আল্লাহ না করুক এখানেই যেন থামে। মানে আমাদের এখনই চিন্তা করতে হবে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না, এখানে এটাকে থামাতে হবে। যদি দেশের এরকম পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যে আজকে এ রাস্তায় নেমে যাচ্ছে, দেখেন প্রত্যেক
প্রত্যেক দিন মানুষ একটা না একটা দাবি নিয়ে, সেই আনসার থেকে শুরু হয়েছে, থামছে না কিন্তু। তা এরকমভাবে চলতে থাকলে কিন্তু নির্বাচনটা করা খুব কঠিন। অসংখ্য ধন্যবাদ জেসমিন টুলি। আর একবার যদি জনাব শামসুজ্জামান দুদু আরেকটু সময় পেয়েছি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই সরকার এই নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে কিন্তু স্থানীয় নির্বাচন করতে চায়, আপনার মন্তব্যটা কি, সেটি আসলে কেমন হবে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নিতে পারে, তবে আমার মনে হয় জাতীয় নির্বাচন যত দ্রুত করা সম্ভব হবে সমস্যা তত দ্রুত মীমাংসার একটা রাস্তা পাবে। এখন সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই, যেমন আমরা নির্বাচনের দিকে যাচ্ছে না কিন্তু সংকট তীব্র হচ্ছে, তো এই সংকট যদি এই সরকার সামাল দেওয়ার ক্ষমতায় থাকে তাহলে আর কোনো প্রশ্ন নাই, কিন্তু এই সরকার সেইটা যদি সামাল না দিতে পারে তাহলে নৈরাশ্যকর একটা পরিস্থিতি হলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে পরিস্থিতি, এমন না। কিন্তু আমি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় ন্যূনতম ভোটাধিকারটা দিতে পারিনি মানুষের, যেটি 16 বছর ছিল না, খাবারের কথা পরে, তো ন্যূনতম ভোটাধিকারই আমি নিশ্চিত করতে পারি নাই, খাবার দিতে পারছি না, নিরাপত্তা দিতে পারছি না, তাহলে তো মানুষ এটা সহজভাবে নিবে না। সেই জন্যে এটা মানে আমার মনে হয় এই সরকার যেভাবে সমর্থন বিরোধী দলগুলো থেকে মানে পাইছে এ পর্যন্ত, এটা অভূতপূর্ব। তাদের ব্যাপারটা এখনো পর্যন্ত বরঞ্চ বারবার রাজনৈতিক দলগুলো এগিয়ে গেছে, কিন্তু সরকার আরও বেশি নিবিড়ভাবে এই শক্তিকে ব্যবহার করতে পারতো। আমার মনে হয় কোনো জায়গায় একটা ঘাটতি আছে, যে কারণে সংকটগুলো তীব্র হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, ধন্যবাদ জেসমিন টুলি আপনাকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন কৃতজ্ঞতা জানাই। এটা নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।